where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে টেলি শিক্ষা ব্যবস্থায় আমি দেবাশিস রায়ডাকুয়া মালদা জেলা স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আজকে তোমাদের আমি ক্লাস 12-এর পল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পার্ট বাইপোলার পলিটিক্স এবং ন্যাম আমি পড়াবো বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এর আগে আমরা যেমন কোল্ড ওয়ারের ফেজটা আমরা দেখেছি, হ্যাঁ, কোল্ড ওয়ারের ফেজে বিভিন্ন পর্যায়গুলো আমরা দেখেছি, আলোচনা করেছি এর আগে ক্লাসে। হ্যাঁ, এই কোল্ড ওয়ার চলাকালীন সময়েই কিন্তু আরেকটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা আরেকটা রাজনৈতিক অবস্থান দেখতে পারি, সেটাকে বলছি আমরা বাইপোলার পলিটিক্স। এই বাইপোলার পলিটিক্স বা দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বা দ্বিমেরু কেন্দ্রীকরণও আমরা বলতে পারি। এবার আমি প্রথমে এই দ্বিমেরু কেন্দ্রীকরণ বা বাইপোলার পলিটিক্স নিয়ে একটু আলোচনা করি। তাহলে এই বাইপোলার পলিটিক্সের আগে আমাদের একটু জানতে হবে এই মেরু জিনিসটা কি। যদি আমরা মেরু কথাটাকে আগে একটু দেখে নেই, এই মেরু মানে হচ্ছে একটা দিক বলতে পারি আমরা মেরু। তাহলে এই মেরু কথাটা যদি আমরা একটু ছোট্ট করে দেখে নিই, সেখানে কি বলা হয় যে আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো, আমরা এর আগেও দেখেছি, যখন কোনো মহাশক্তিধর গোষ্ঠী বা একাধিক গোষ্ঠী সেখানে থাকতে পারে, এই একাধিক গোষ্ঠীগুলোকে কেন্দ্র করে কি হচ্ছে, একটা আবর্তিত হচ্ছে, বা বৃহৎ শক্তিকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। তাহলে এই বৃহৎ শক্তি বা একটা গোষ্ঠী হচ্ছে মেরু। যদি আমি এটা এইভাবে দেখি যে এই একটা গোষ্ঠী ইউএসএ প্লাস তার শিবির, সোভিয়েত প্লাস তার শিবির, আর একটা যদি ধরতে পারি আমরা, তোমার পরবর্তীকালে ন্যাম পাবে, হ্যাঁ, ন্যাম একটা গোষ্ঠী। আবার কিছু গোষ্ঠী আছে, কিছু দেশ আছে যারা এর কোনোটার মধ্যেই নেই। তাহলে এই যে এই এর দিকে আবর্তিত হওয়ার একটা মেরু, আমরা বলতে পারি এই একটা মেরু বা এইরকম মেরু, এরকম আরও মেরু থাকতে পারে। মানে রাষ্ট্রগুলো কি করছে, একটা গোষ্ঠীর দিকে চলে যাচ্ছে, শিবিরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে আমরা বলতে পারি এই একটা মেরু। এবার আমাদের দেখতে হবে যে এই যে মেরু কথাটা আমরা আন্তর্জাতিক রাজনীতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখতে পারবো যে দ্বিমেরু প্রবণতাটা আসলো। বা যদি আমরা এটার সঙ্গে দ্বিমেরু কথাটা যোগ করি, তাহলে এখানে আমরা এগুলো মুছে দিই, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ঠিক কোল্ড ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে দুটো মেরু মূলত অবস্থান করছে। দুটোই হচ্ছে মহাশক্তিধর রাষ্ট্র, মানে পারমাণবিক অস্ত্র সম্ভারপূর্ণ। তাহলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে রয়েছে অনেকগুলো দেশ, আবার আমেরিকার সঙ্গে রয়েছে অনেকগুলো দেশ, মানে শিবির, মানে আমরা যদি বলতে পারি এটা ইউএসএ শিবির, এটা সোভিয়েত ইউনিয়ন শিবির। তাহলে এর দিকে যে টার্ন আউটটা হচ্ছে, কোনো দেশ এই দিকে যাচ্ছে, কোনো দেশ এইখানে টার্ন আউট করছে, এ শিবিরে যোগদান করছে, আবার কিছু দেশ এইখানে যোগদান করছে, এরকম করে কিছু দেশ এখানে যোগদান করছে। তাহলে এই যে দেশগুলো যদি আমরা ধরে নিই, এগুলো দেশ এগুলো প্রত্যেকটা একটা করে দেশ বা রাষ্ট্র, এরকম প্রত্যেকটা দেশ দেখা যাচ্ছে যে কেউ আমেরিকার দিকে যাচ্ছে, কেউ যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন শিবিরে যোগদান করছে। তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে দুটো শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রবণতাটা, যাওয়ার প্রবণতাটা,
এইটাকে বলছি আমরা দ্বিমেরুকরণ বা বাইপোলার বলা হয় এটাকে। তাহলে দেখা যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এই সিস্টেম একটা চলে আসলো। এবার যদি আমরা এটাকে আরেকটু অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? তো যদি দেখি এই দ্বিমেরু, সাধারণভাবে আমরা বলছি এটা দ্বিমেরু, দুটো রাষ্ট্রের দিকে যে ছুটে যাওয়াটা, সেটাকে বলছি আমরা দ্বিমেরু, শক্তিশালী রাষ্ট্রের দিকে ছুটে যাওয়াটা। তো দুটো মেরু, তার দুটোর দিকে চলে যাওয়াটাই হচ্ছে দ্বিমেরু অবস্থান একটা। এই যে দুমেরুতে পৃথিবীতে বিভক্ত হয়ে গেল বলতে পারি আমরা, শক্তির বেসিসে আমেরিকার শিবির, রাশিয়ার শিবির বা সোভিয়েত ইউনিয়নের শিবির। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে দুই মেরুর দিকে যাচ্ছে দ্বিমেরুকরণ বলছি, এই থিওরিটার প্রবক্তা হচ্ছেন ডাব্লিউ ফিটম্যান। তিনি একজন আন্তর্জাতিক পণ্ডিত বলতে পারি, আন্তর্জাতিক আলোচক, বা তিনি আন্তর্জাতিক বিশ্লেষকও আমরা বলতে পারি। তিনি এই তত্ত্বটার একটা প্রবক্তা, বা তিনি এই তত্ত্বটা উপস্থাপন করলেন। তাহলে আমরা বলতে পারি যে এই যে দুই মহাশক্তিধর রাষ্ট্র, দুটো পরস্পর বিরোধী, মানে দুজনকেই, দুটো শিবির দুরকম আদর্শে বিশ্বাসী। আমরা জানি যে ইউএসএ পুঁজিবাদী বিশ্বাসী, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। ন্যাচারালি যে দেশগুলো সমাজতন্ত্রকে সমর্থন করে তারা সোভিয়েত শিবিরে যোগদান করছে, যে দেশগুলো পুঁজিবাদকে সমর্থন করে তারা আমেরিকা শিবিরে যাচ্ছে। তাহলে এই যে ছুটে যাওয়ার যে একটা পরিস্থিতি, তাহলে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন হয়ে গেল, বা পরিবর্তন চলছে। একদিকে কোল্ড ওয়ার চলছে, একদিকে বাইপোলার রাজনীতির ব্যবস্থাও চলছে। তাহলে এই দুই মহাশক্তিধর কেন্দ্র করে যে আবর্তনটা, আমরা সেটাকেই বলছি দ্বিমেরুকরণ। তাহলে এইটার যেমন হেড অফিস বা ওয়াশিংটন বলতে পারি আমরা, ওয়াশিংটন, আর এটার হচ্ছে মস্কো রাজধানী, সোভিয়েতের রাজধানী। তাহলে মস্কো ভার্সেস সোভিয়েত ইউনিয়নের একটা লড়াই শুরু হয়ে গেল, আমরা সংক্ষেপে বলতে পারি। এবার এই যে পরস্পর বিরোধী যে অবস্থানটা দুই মহাশক্তিধর রাষ্ট্রের, এবং অন্য রাষ্ট্রগুলো যে কোনোভাবেই হোক, অর্থের জন্যে হোক, সামরিক সাহায্যের জন্যেই হোক, এই ছুটে যাওয়ার যে রাজনীতি, সেটাকে আমরা দ্বিমেরুকরণ বলছি খুব স্বাভাবিকভাবেই। এবার যদি আমরা আসি যে এই দ্বিমেরুকরণ রাজনীতিটা শুরু হলো কোথা থেকে, তাহলে এই দ্বিমেরুকরণ বা বাইপোলার সিস্টেমটা প্রথমে শুরু হলো পূর্ব ইউরোপে। এই যে বাইপোলার যে সিস্টেমটা, এটা প্রথম শুরু হলো পূর্ব ইউরোপে। এই পূর্ব ইউরোপে এটা প্রথম আমরা দেখতে পারি। কি দাঁড়ালো? পূর্ব ইউরোপের কি হলো? পূর্ব ইউরোপে আমরা প্রথম দেখতে পাচ্ছি বাইপোলার সিস্টেমটা চালু হলো। এই পূর্ব ইউরোপে কি হলো? পরবর্তী সময় যখন বিশ্বযুদ্ধ হয়ে গেল, বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পূর্ব ইউরোপে কি হলো? যে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি দাঁড়ালো? খুব স্বাভাবিকভাবে আগেও বলেছি যে মতাদর্শগত পার্থক্য দাঁড়ালো। তাহলে আমরা বাইপোলার সিস্টেমটা প্রথম দেখতে পারি আমরা পূর্ব ইউরোপে। এবার কেন দাঁড়ালো পূর্ব ইউরোপে দেশে? যে দেখা গেল দুটো মতাদর্শ পার্থক্য, একটা হচ্ছে পুঁজিবাদী দেশগুলো রয়েছে, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এই পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দেশগুলো পূর্ব ইউরোপে কিছু কিছু রয়েছে। এবার ন্যাচারালি এটা কন্ট্রোল করবে কে? ইউএসএ এটাকে দেখছে, আর এটাকে দেখছে হচ্ছে সোভিয়েত। তাহলে এই সমগ্র বিষয় কি হলো? মতাদর্শের ভিত্তিতে একটা লড়াই শুরু হলো পূর্ব ইউরোপে, মানে বাইপোলার সিস্টেম চালু হয়ে গেল। কেউ পূর্ব ইউরোপে যদি কেউ আমেরিকার দিকে শিবিরে ঝুঁকছে, কেউ সমাজতান্ত্রিক শিবির মানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন দিকে ঝুঁকছে। তাহলে এই যে অবস্থানটা পরবর্তীকালে এই পূর্ব ইউরোপ থেকে চলে যায়, এশিয়া মহাদেশে আসে, আফ্রিকা মহাদেশে ঢুকে যায়, পশ্চিম ইউরোপেও যায়, আস্তে আস্তে এই বাইপোলার
সিস্টেমটা বা বাইপোলার পলিটিক্সটা। তাহলে দেখো সারা পৃথিবী জুড়ে এই বাইপোলার নিয়ে, বাইপোলার সিস্টেম বা বাইপোলার পলিটিক্স যাই বলি না কেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি হলো, একটা বিশাল চেঞ্জ নিয়ে আসলো। এবার যদি আমরা এটা এইভাবে দেখি যে আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বাইপোলার সিস্টেমের জন্য পুরো রাজনৈতিক চরিত্রটা পাল্টে গেল। মানে বিষয়টা এমন দাঁড়ালো কে কোন দিকে যাবে, রাশিয়া আমেরিকার দিকে ছুটে যাওয়ার একটা রাজনীতি শুরু হয়ে গেল। তাহলে মোটামুটিভাবে এই বাইপোলার সিস্টেমটাকে আমরা এবার জানলাম। এবার যদি আমরা ক্লাসিফিকেশন অফ বাইপোলার করি, যে বাইপোলার সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে বাইপোলার সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে টাইট বাইপোলার সিস্টেম বা কঠোর বাইপোলার সিস্টেম বলা হচ্ছে, বা কঠোর বাইপোলারিজমও বলতে পারি আমরা। একটা হচ্ছে টাইট বাইপোলার, আর একটা লুজ বাইপোলার সিস্টেম বা বাইপোলারিজম বলতে পারি। মানে একটাকে সোজা আমরা বলতে পারি যে এটা হচ্ছে শিথিল, আর এটাকে হচ্ছে টাইট, মানে কঠোর বাইপোলারিজম, আর একটা আমরা দেখতে পারি আর একটা শিথিল বাইপোলারিজম। যদি আমরা ছোট্ট করে দেখে নেই এই টাইট বাইপোলারিজম বা কঠোর বাইপোলারিজমটা কি। প্রথমে আমরা বলবো সমগ্র পৃথিবীতে যে বাইপোলার সিস্টেম চলছে বা দ্বিমেরুকরণ, এই পৃথিবীতে দুটি জোটে বিভক্ত হয়ে গেল, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং কি হলো, প্রত্যেকটা রাষ্ট্র এই দুটি জোটে থাকতে বাধ্য হচ্ছে বা বাধ্য করা হচ্ছে। দুটি জোটে থাকার জন্য যে কোনো দুটি জোটে তোমাকে যেতেই হয়, বিষয়টা এরকম, হয় তুমি যাও, নাহলে এই জোটে থাকো, নাহলে এই জোটে থাকো। এই থাকার জন্য যে বাধ্য করা হচ্ছে বা বলতে পারি যেতে বাধ্য হচ্ছে, এই যে অবস্থানটা, এইটাকে বলছি আমরা কঠোর বাইপোলারিজম। বা যদি কেউ ঢুকে যায় বা কোনো শিবিরে, তাহলে সে আবার ওখান থেকে বেরোতে পারবে না, মানে এতটাই কঠোর সেটা সিস্টেম। তাহলে আমি আবার একবার বলছি যে টাইট বাইপোলারিজমে আমরা বলতে পারবো যে দেশগুলো যাচ্ছে সেগুলো সহজে বেরোতে পারবে না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেতে বাধ্য থাকবো বা যেতে বাধ্য হব, আমি যদি যাওয়ার ইচ্ছাও না থাকে তা আমি যেতে বাধ্য হব, এরকম একটা সিচুয়েশন, এটাকে বলছি আমার টাইট বাইপোলারিজম। তবে এই টাইট বাইপোলারিজম বা কঠোর বাইপোলারিজম কিন্তু আমরা দেখতে পাইনি, মানে এই বাইপোলারিজম সিস্টেমে এই কঠোর বাইপোলারিজম সিস্টেমটা আমরা কিন্তু আমাদের কাছে চোখে পড়েনি, এরকম সিস্টেমটা চোখে পড়েনি। এবার যদি আমরা লুজ বাইপোলারিজমে যাই বা শিথিল বাইপোলারিজমে যদি যাই, সেখানে কি দেখব, শিথিল বাইপোলারিজম কি বলা হচ্ছে, যে এটা একটা এমন অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে দুটি বৃহৎ শক্তিতে কি হচ্ছে মধ্যে প্রতিযোগিতা চলছে, কনস্ট্যান্টলি প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে বা থাকবে, চলছে, কন্টিনিউ চলছে। কিন্তু এই দুটো জোটের বাইরে অনেকগুলি রাষ্ট্র আছে, দুটি জোটের মধ্যে নেই, অনেকগুলো রাষ্ট্র রয়েছে এরকম জোটে, মানে দুটি জোটের মধ্যে নেই কিন্তু কোথাও নেই, কিন্তু তাও কতগুলো দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে বা দেশ রয়েছে। তারা কি, তারা স্বাধীনভাবে থাকছে, স্বাধীনভাবে তাদের ফরেন পলিসি, জাতীয় স্বার্থ ইত্যাদি রক্ষা করছে, স্বাধীনতা রক্ষা করছে। এবং তারা কি করছে, স্বাধীনভাবে তাদের গতিশীল নিরপেক্ষতার নীতি অনুযায়ী চলছে, যেটা আমি পরে আসবো, যেটাকে বলা হয় জোট নিরপেক্ষতা নীতি। সেটাকে জোট নিরপেক্ষতা নীতি বলে ন্যাম, আমার পরে সেটা আসবো, বা নন অ্যালাইনমেন্ট বলা হচ্ছে, সেটা আমি পরে ডিসকাশনে আসছি। তাহলে যদি আমরা সংক্ষেপে বলতে পারি, এই বা লুজ বাইপোলারিজমে কি হচ্ছে, যে কোনো দেশ সেখানে যেতেও পারে, নাও যেতে পারে, আবার দুটো শিবিরের মধ্যে জয়েন করতে পারে, নাও করতে পারে, তারপরে জয়েন না করে সে স্বাধীনভাবে থাকতে পারে, মানে বাধ্য করা হচ্ছে না। আবার আমি যদি শিবিরে যোগদানও করি, আমি বেরিয়ে আসতে পারবো। এই অবস্থানটাকে বলা হচ্ছে লুজ বা শিথিল বাইপোলারিজম। তার এই শিথিল বাইপোলারিজম বা লুজ বাইপোলারিজমটাই আমরা সেকেন্ড ওয়ার্ল্ডের পরবর্তী পর্যায়ে দেখতে পারি, বিশেষ করে এই সিস্টেমটাই বেশি দেখা যায়। এবার যদি আমরা সংক্ষেপে যে বাইপোলার যারা দ্বিমেরু করা, তার একটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক বা একটু দেখে নেই,
যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বা প্রকৃতি দেখে নেই সংক্ষেপে, তাহলে একটু ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে বাইপোলার সিস্টেমটা। বলা হচ্ছে যে দ্বিমেরুকরণ রাষ্ট্র ব্যবস্থা, যেটা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, এই রাষ্ট্র ব্যবস্থায় যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব প্রতিপত্তি তো অবশ্যই রয়েছে এবং সারা বিশ্বে রয়েছে। তাদের তাহলে কি হচ্ছে, এই যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটা তারা নিরন্তর করছে, প্রতিষ্ঠান করছে এবং তার নেতৃত্ব দান তারা করছে, তাদের নেতৃত্ববৃন্দ করে যাচ্ছে। যেটা একটু আগে বললাম, ওয়াশিংটন আর মস্কো দুজন মানে তারা তাদের ওখান থেকে নেতৃত্ব মানে নীতিগুলোর চলছে। ফলে কি হচ্ছে যে এই যে রাজনৈতিক পরিস্থিতিটা, তাহলে দুটো শিবিরে কি হচ্ছে, পরস্পরের বিরুদ্ধে তারা কি করছে, একটা কি বলবো এটাকে, লড়াই চলছে। এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা জোটগুলি পারস্পরিক লড়াই চলছে, তার মূল এটা কি ছিল, রাজনৈতিক আদর্শ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই লড়াই চলছে, তার মূল আদর্শটা কি? আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ক্রমশ ঠান্ডা লড়াই থেকে দেখতে পাচ্ছি বাইপোলারও লড়াই চলছে, প্রতিদ্বন্দ্বিতা চলছে, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা চলছে, তার মূল ইয়েটা হচ্ছে কিন্তু মতাদর্শগত দিক থেকে, মতাদর্শগত বিরোধ। এটা মনে রাখবে, এই মতাদর্শগত বিরোধ, মতাদর্শগত দিক থেকে আমরা বলতে পারি এই এটা বাইপোলার বলো কোল্ড ওয়ারও বলো চলছে, এটা মূল ফ্যাক্টর আর কি বলতে পারি আমরা। ফলে রাজনৈতিক শিবিরা চলছে, যারা মতাদর্শগত দিক থেকে সাপোর্ট করে তার দিকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আরেকটা আমরা কি বলতে পারি যে এই বাইপোলার সিস্টেম আন্তর্জাতিক ব্যবস্থায় গড়ে তোলার প্রথম উদ্যোগটা কে নেয়? আমেরিকা। আমেরিকা চাইছিল যে তারা কুক্ষিগত করবে তাদের ক্ষমতাটাকে, সারা বিশ্ব তাদের কন্ট্রোলে থাকবে। মানে এই যে বিষয়টা, এটা কিন্তু বাইপোলার সিস্টেমটা আমেরিকা সচেষ্ট হয় এটাকে উদ্যোগ নেয় করার জন্য, বা তার উদ্যোগেই মূলত এটা হয়। আমার পক্ষে আমেরিকা ভাবছে আমার পক্ষে এত দেশ আছে, আমার শক্তি আছে, রাশিয়ার পক্ষে কম দাগ, আস্তে আস্তে তাদের কাছে টেনে আনবে। ফলে একটা সময় কি হবে, মানে আমেরিকার উদ্দেশ্য যে আমি পৃথিবীর সর্বক্ষমতা সম্পন্ন রাষ্ট্র পরিণত হব, যেটা আমরা পরের দিকে আবার দেখব ইউনিপোলারিজম সিস্টেমে সেটা আসবে। তাহলে এই যে আমেরিকা বাইপোলারাইজেশন চালু করলো, বা বলতে পারে তাদের আমেরিকায় প্রথমে এটাকে এটাকে বাইপোলার সিস্টেমটাকে করার জন্য উদ্যোগ নিয়েছিল, বা তাদের ইয়েতেই হয়, প্রচেষ্টাতেই হয় বলতে পারি। তাহলে এর লক্ষ্যটা কি ছিল? এর লক্ষ্যটা প্রথম ছিল যে পশ্চিম ইউরোপে পুঁজিবাদী যে দেশগুলো আছে, পুঁজিবাদী দেশগুলোকে সংঘবদ্ধ করবে, একত্রিত করে কি করবে, সাম্যবাদের প্রসারটাকে বন্ধ করবে। দ্যাট ইজ রাশিয়াকে আটকে দেওয়া, সোভিয়েত ইউনিয়নকে আটকে দেওয়া। পশ্চিম ইউরোপে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তারা একত্রিত করবে এবং যাতে সেখানে সোভিয়েত ইউনিয়ন এসে ইন্টারফেয়ার করতে না পারে বা সাম্যবাদ করা, সেটার দিকে তার লক্ষ্য ছিল। এবার কি হলো, পূর্ব ইউরোপে যাতে সোভিয়েত ইউনিয়ন ও অর্থনৈতিক ও সামরিক প্রাধান্যকে, পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নে একটা অর্থনৈতিক এবং সামরিক প্রাধান্য ছিল, সেইটাকে যেন তেন প্রকারে হোক আমেরিকা সেটাকে চাইছিল যে এটাকে খর্ব করে দেওয়া বা সেটাকে বিনষ্ট করে দেওয়া। এটা ছিল একটা উদ্দেশ্য আমেরিকার, যে তার জন্য বাইপোলার সিস্টেমটা তারা চালু করতে উদ্যোগী হয়। দেখো, আমরা এর আগে কোল্ড ওয়ারে পড়েছি, শুধু উদ্যোগ গ্রহণ করলে তো হলো না, তার জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করেছে আমেরিকা। কী কী ব্যবস্থা গ্রহণ করে আমরা দেখেছি এর আগে। এর জন্য ইউএসও ন্যাটো গঠন করে, সামরিক দিক থেকে ন্যাটো গঠন করে, যেটা কোল্ড ওয়ারে আমরা দেখেছি ন্যাটো গঠন করে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো গঠন করে। আর কি করে ন্যাটো? সিয়াটো, তোমার নাম শুনেছ, সিয়াটো করে, সেন্ট্রো করে, CNTRO সেন্ট্রো, এগুলো তোমরা কোল্ড ওয়ারে আমরা পেয়েছি। হ্যাঁ, এগুলো সামরিক দিক থেকে আমেরিকা এই উদ্যোগগুলো নেয়। আবার অর্থনৈতিক দিক থেকে এছাড়াও এগুলো সামরিক উদ্যোগ তো সিয়াটো সেন্ট্রো থাকলো আমার, এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে উদ্যোগ হয় কে? এই আমেরিকা।
অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জানি যে মার্শাল প্ল্যান করেছিল অর্থনৈতিক পুনরুজ্জীবন দানের জন্য, এটা কোল্ড ওয়ারে আমরা দেখেছি। হ্যাঁ, এছাড়া নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে অর্থনৈতিক দেশগুলোকে পুনরুজ্জীবন করার জন্য ইউরোপের, যাতে তাদের শিবিরের দেশগুলো স্বয়ংসম্পূর্ণ স্বাধীন, এবং তার জন্য আমেরিকা প্রচণ্ড ব্যাকআপ দেওয়া হয়, সামরিক দিক থেকে ব্যাকআপ বলতে পারে, অর্থনৈতিক দিক ব্যাকআপ দিয়েছিল। তাহলে এটা গেল আমেরিকার দিক থেকে। এবার যদি আমরা ইউএসএ সোভিয়েত ইউনিয়নের দিক থেকে দেখি, আমরা সোভিয়েত ইউনিয়ন থেমে থাকেনি। সোভিয়েত ইউনিয়ন কি করলো, পূর্ব ইউরোপের যাতে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো পরস্পরের প্রতি কি হয়, সহযোগিতামূলক অবস্থানে থাকে, বা বলতে পারি আমরা আত্মরক্ষার কথাও বলতে পারি, সেই জন্য কী করে, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো পরস্পর একতাবদ্ধ থাকবে, যাতে তাদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে তারা সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে, বা ঐক্যবদ্ধও বলতে পারি আমরা। তার জন্য কি করে, ওয়ারশো প্যাক্ট, তোমরা জানো কোল্ড ওয়ারে আমরা দেখেছি ওয়ারশো প্যাক্ট। এই ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি, এই ওয়ারশো চুক্তি তারা করে, এটা এক ধরনের সামরিক চুক্তি, যেটা 1945-এ হয়। 1945 ওয়ারশো চুক্তি করে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে। এবং এছাড়াও তারা কি করে, কমিকন গঠন করে, নাম শুনেছ কমিকন, যেটা যাদের পূর্ব সমাজের আসলে একতাবদ্ধ বা রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম তারা ঠিকঠাক চালাতে পারে। এই যে কেন করলো গঠন এগুলা ওয়ারশো কমিকন, কারণটা হচ্ছে যাতে আমেরিকা তাদেরকে সহজে আক্রমণ করতে না পারে, মানে আত্মপ্রোটেকশন তারা নিল। আবার অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকার মতো রাশিয়াও অনেকগুলো পলিসি গ্রহণ করে, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে কমিকন, আর আগে যেটা বলছিলাম এটা কমিনফার্ম, যেটা সামরিক যুক্ত কমিনফার্ম। এই কমিনফার্ম আর কি, এই কমিনফার্ম একটা সামরিক চুক্তি, এই ওয়ারশোর মতো। এগুলো সামরিক দিক থেকে এগুলো গেল, এগুলো আমরা সামরিক বা সাংগঠনিকও বলতে পারি আমরা, সামরিক প্লাস সাংগঠনিক, মানে সমাজতন্ত্র, পূর্ব ইউরোপের সমাজতন্ত্রকে ঠিক রাখার জন্য। এবার মানে বলতে পারি ন্যাটো বা সিয়াটো সেন্টোর এগুলোর পাল্টা। আবার অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার মতো রাশিয়াও কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করলো, যেমন এর মধ্যে ইম্পর্টেন্ট আমরা যদি বলি কমিকন, যেটাকে বলা হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, যেটাকে আমরা সংক্ষেপে বলি কমিকন। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, কমিকন কি, কমিনফার্ম কি, ওয়ারশো কি, ন্যাটো কি, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন খুব আসে। কাজে তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, কোনটা কোন সালে হয়েছে, কোথায় হয়েছে, এই কোশ্চেনগুলো খুব দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর এই যেটা কোল্ড ওয়ারে আমরা এগুলো আলোচনা করেছি প্রত্যেকটাই, তো এইগুলো কিন্তু পাল্টা, এটাও একটা দ্বিমেরুকরণ রাজনীতির একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, বা পাল্টা চলছে, মানে এর পাল্টা ও পাল্টা করছে। তাহলে এটা গেল মোটামুটিভাবে বাইপোলার পলিটিক্সের একটা অবস্থান। এবার যদি আমরা তাহলে সোজা কথায় বলতে পারি যে মস্কো ভার্সেস ওয়াশিংটনের মধ্যে একটা লড়াই প্রতিদ্বন্দ্বিতা চলছেই। এবার যদি আমরা আরেকটা জিনিস, যে বাইপোলার পলিটিক্স একটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক আলোচনা করি, যেটা প্রধান ক্যারেক্টারিস্টিক্সও বলা হয়, সেটা কি বলা হচ্ছে, যে দুটি পরস্পর বিরোধী শিবিরের মধ্যে, এই শিবিরের মধ্যে কি চলছে, নিরন্তর রেষারেষি চলছেই। তাহলে এই নিরন্তর রেষারেষি যখন চলছে, তাহলে এটা বাইপোলার পলিটিক্সের একটা মূল বৈশিষ্ট্য বলতে পারি, যেটা আর একটা পরিস্থিতি কোল্ড ওয়ারও বলতে পারি আমরা। তাহলে যাই হোক, এটাকে লক্ষ্য করে একটা বাইপোলার পলিটিক্সের একটা আমরা একটা অবস্থান বলতে পারি। যেমন এ প্রসঙ্গে কেনেথ ওয়াল্টেস
কেনেথ ওয়াল্টেজ একটা কথা বলেছেন। কেনেথ ওয়াল্টেজ কি বলেছেন? দ্য বাইপোলার পলিটিক্স ইজ এ পলিটিক্স, বাইপোলার পলিটিক্স ইজ এ পলিটিক্স অফ কনফ্রন্টেশন, বাইপোলার পলিটিক্স ইজ এ পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড রিকারেন্ট ক্রাইসিস। আমি আবার বলছি, বাইপোলার পলিটিক্স ইজ এ পলিটিক্স অফ কনফ্রন্টেশন, আচ্ছা লিখে দেই, bipolar politics is a politics, P-O-L-I-T-I, politics of confrontation. Bipolar politics is a politics of confrontation, মানে মুখোমুখি সংঘর্ষ। কনফ্রন্টেশন কি বলছে? অ্যান্ড রিকারেন্ট, রিকারেন্ট ক্রাইসিস। তাহলে বলা হচ্ছে রিকারেন্ট ক্রাইসিস। তাহলে বাইপোলার পলিটিক্স ইজ এ পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড রিকারেন্ট ক্রাইসিস। তার মানে আমরা এটাকে যদি সহজ বাংলায় বলি, খুব সোজা কথায়, সংঘাত এবং নিরন্তর সংকট সৃষ্টির যে রাজনীতি, সংঘাত এবং নিরন্তর সংঘাত, কন্টিনিউয়াস সংঘাত চলবেই, সৃষ্টি করার জন্য যে অবস্থানটা, সৃষ্টির জন্য যে রাজনীতি হচ্ছে, সেটাই হচ্ছে বাইপোলার পলিটিক্স। এবার যদি আমরা এইখান থেকে ছোট্ট করে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেই, বাইপোলার পলিটিক্স থেকে আমরা কি জানলাম, তাহলে এই অবস্থাটা দেখছি আমরা যে দুটো শিবির ক্রমশ ভাগ, দুটো শিবির তো ভাগ রয়েছেই, ঠিক আছে, কিন্তু এমনটাও হতে পারে যে আমি শিবিরে যোগদান নাও করতে পারি। যেমন বলতে একটা এক্সাম্পল যদি আমরা বলি, চীন কিন্তু শক্তির দিক থেকে যদি আমরা ধরে নেই, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা তো রয়েছেই, এবং একটা সময় জাপান ছিল, জাপানে বিধ্বস্ত হওয়ার পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে চীন কিন্তু একটা থার্ড শক্তিশালী আমরা হিসাবে বলতে পারি। এই চীন কিন্তু কোনো পক্ষেই যোগদান করেনি, না আমেরিকা শিবিরে গেছে, না রাশিয়া শিবিরে গেছে। হ্যাঁ, সার্টেন টাইম, কিছু সময় চীন সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল, যেমন কোরিয়া যুদ্ধে আমরা দেখেছিলাম, তারপরে আবার চীন সেটাকে ফিরে আসে, কিছু স্বার্থের জন্য তো সে গিয়েছিল, তাহলে যোগদান করেনি। আরেকটা যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট, যে রাষ্ট্রগুলোর কথা আমি আগে বললাম, যে রাষ্ট্রগুলো দুটো শিবিরের মধ্যে যায়নি, কোনো শিবিরেই যোগদান করেনি, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে গড়ে তোলা হয় নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র। জোট নিরপেক্ষ রাষ্ট্র, এই জোট নিরপেক্ষ রাষ্ট্র গড়ে ওঠে, যে যারা কোনো শিবিরেই যাচ্ছে না, তাদেরকে বলছি আমরা জোট নিরপেক্ষ রাষ্ট্র। এটা আমি একটু পরে আবার আলোচনায় আসবো, বিস্তারিত আলোচনায় আসবো। তাহলে এইখান থেকে আমরা এটা দেখতে পারি। তাহলে এই বাইপোলার সিস্টেমটা কতদিন চললো, এটা আমাদের একটু দেখে নিতে হবে, যে যেটাকে আমরা বলি চ্যালেঞ্জ টু বাইপোলার পলিটিক্স। কি কি বাইপোলার পলিটিক্সকে আস্তে আস্তে ড্যামেজ করে দিল বা চ্যালেঞ্জ ছুড়ে দিল। যেমন এই জোট নিরপেক্ষ একটা বড় পার্ট, যেটা বাইপোলার পলিটিক্সটাকে শেষ করে দিয়েছিল বা স্থিমিত করে দিয়েছিল, এটা আমরা বলতে পারি, যেটা আমি পরে আসছি। তাহলে যদি আমরা এইভাবে দেখি যে বাইপোলার পলিটিক্সকে থ্রেট কারা দিল, মানে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি আমরা সংক্ষেপে দেখি যে এর বাইপোলার পলিটিক্স আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, তার মূল জায়গাটা হচ্ছে মতাদর্শগত বিরোধ। এই মতাদর্শগত বিরোধ মানে আমরা বলতে পারি যে বাইপোলার পলিটিক্সটা যে ড্যামেজ হয়ে গেল, আস্তে আস্তে শেষের দিকে চলে গেল, তার মূল কারণটা হচ্ছে যে শিবিরের মধ্যে যে মতাদর্শ রয়েছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ লেগে গেল। যেমন ধরো একটা বলতে পারি, ধরো আমেরিকা পুঁজিবাদী দেশ, তার পলিসি সে আগ্রাসী মনোভাব নিয়ে চলছে, এবং আমেরিকার মধ্যে যে দেশগুলো রয়েছে, তাদের মধ্যে কোনো দেশের এই পুঁজিবাদী আগ্রাসনটা পছন্দ নাও হতে পারে। তার হয়তো মতাদর্শগত ঠিক, কিন্তু মতাদর্শগত দিক থেকে ঠিক হলেও তারা কিন্তু এই পলিসিটাকে মেনে নিচ্ছে না, যার ফলে দুটো ইডিওলজি মানে একই ইডিওলজির মধ্যে একটা ফ্র্যাকশন শুরু হয়ে গেল। এই মতাদর্শগত বিরোধটা কিন্তু প্রত্যেকটা শিবিরে আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে,
যার ফলে এই বাইপোলার পলিটিক্স বা বাইপোলার সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এবার এটা কি হয় যে এই শিবিরকে কন্ট্রোল করছিল একটা রাষ্ট্র, যেমন আমেরিকার শিবির, তার ক্যাপ্টেন বলতে পারি আমরা আমেরিকা। আস্তে আস্তে এই এই ক্যাপ্টেন হিসেবে আমেরিকা কিন্তু তার আন্ডারে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে কন্ট্রোল করতে পারছে না। তারা আস্তে আস্তে অন্য মতাদর্শ পালন করছে বা অন্য অন্য পলিসি গ্রহণ করছে ইত্যাদি ইত্যাদি বিষয়। হ্যাঁ, যেমন আমরা একটা এক্সাম্পল যদি বলি যে ফ্রান্স এই ইয়েতে থাকা সত্ত্বেও, মানে এই আমেরিকার শিবিরে থাকা সত্ত্বেও ফ্রান্স কী করলো, স্বাধীনভাবে তাদের ইন্টারনাল এবং ফরেন পলিসি তারা অ্যাডপ্ট করলো, যেটা হয়তো আমেরিকা ভালোভাবে নেয়নি বা হয়তো আমেরিকা ছিল আমাকে বলে নেবে এরকম বিষয়টা আর কি। তারপরে যেমন আবার বলতে পারি আমরা যে এদিকে রাশিয়ার গ্রুপে, রাশিয়ার শিবিরে পোল্যান্ড, হাঙ্গারি, যারা রোমানি এগুলো রয়েছে, তারাও কিন্তু পাল্টা স্বাধীনভাবে একই জিনিস তারা ফরেন পলিসি অ্যাডাপ্ট করলো, যেটা সোভিয়েত ইউনিয়ন মেনে নেয়নি। মানে এই যে কারণের জন্য বাইপোলারিজম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এবার যদি আমরা আরেকটা যেটা সেকেন্ড চ্যালেঞ্জ, যেটা বড় বলছিলাম, জোট নিরপেক্ষতা, এই জোট নিরপেক্ষতা দেশগুলো থেকে কিন্তু বাইপোলারিজম বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। কি হলো তাহলে? এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কথাটা আমি ব্যবহার করলাম। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তোমরা কি জানো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটা কি? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা তাকেই বলছি যে বিশ্বের এশিয়া এবং আফ্রিকা মহাদেশের, বিশেষত আর কি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের কিছু দেশ সদ্য স্বাধীনতা লাভ করেছে। তার আগে তারা উপনিবেশিক শাসনে ছিল। তারা স্বাধীনতা লাভ করে তাদের জাতীয় স্বার্থ সার্বভৌমিকতা আস্তে আস্তে তারা পাচ্ছে। তাহলে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, মানে এই যে দেশগুলো, এই দেশগুলো তারা কিন্তু কোনো জোটে গেল না, না আমেরিকার পক্ষে গেল না রাশিয়ার পক্ষে গেল। তার কারণটা হচ্ছে যে আমরা এত সদ্য স্বাধীনতা পেয়েছি, ওপেন শাসন থেকে মুক্তি পেয়েছি, আবার গিয়ে আমেরিকা বা রাশিয়ার নেতৃত্বে থাকবো বা তাদের মাথা ঘামাবে, তারা কিন্তু সেই কারণে ওদিকটা গেল না। ফলে এই যে দেশগুলো, এই দেশগুলোকে বলছি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, যেটাকে তৃতীয় বিশ্বের দেশ বলা হচ্ছে। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশগুলো, যেগুলো আমরা যে কথাগুলো একটু আমি বললাম, এই যে দেশগুলো সদ্য স্বাধীন পেয়েছে, তারা যে কারণে যেতে চায়নি, তারা কোনো পক্ষেতে যায়নি, আবার স্বাধীনতা হারিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া মহাদেশের দেশগুলো। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কী করলো, যে তারা এই যে স্বাধীন অবস্থায় তারা কি চাইছিল, যে তারা স্বাধীন হলো, তারা নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন করবে, তারা স্বাধীন এবং সার্বভৌমিকতা বজায় থাকবে, রক্ষা করবে। যেমন ভারত একটা বড় উদাহরণ আমরা বলতে পারি এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির। এর জন্য তারা কি করলো, কোনো পক্ষেই যোগদান করলো না। ফলে তাহলে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যেটা কথা আমি বললাম এশিয়া আফ্রিকা মহাদেশে বেশিরভাগ, তারা কখনোই কোনো পক্ষেই গেল না, তারা জোট নিরপেক্ষ রাষ্ট্র গঠন করলো। এই জোট নিরপেক্ষ রাষ্ট্রটাই, যেটা ন্যাম আমরা পরবর্তীকালে আসছি একটু পরে, যে সেটা কিন্তু বাইপোলারিজমকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। তাহলে আমরা এইখান থেকে আমরা প্রথমে দেখব যে বাইপোলার থেকে চলে গেল মাল্টিপোলারিজম সিস্টেম। তার মানে তাহলে আরেকটা জোট ধরে নেই, এই জোট একটা তৈরি হলো। আগে ধরো এই একটা জোট ছিল, এই একটা জোট ছিল, তাহলে তিনটা জোট তৈরি হয়ে গেল। এই জোট নিরপেক্ষতাও তো নেই, এমন কতগুলো দেশ আবার রয়েছে, সে তিনটা জোটের মধ্যে কোথাও নেই। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে বলছি বহু মেরু প্রবণতা বা মাল্টিপোলারিটি সিস্টেম। এবার যদি আমি এই জোট নিরপেক্ষতা সম্পর্কে সংক্ষেপে আসি, এই জোট নিরপেক্ষতা তোমাদের দেখবে বই রয়েছে। এই জোট নিরপেক্ষ আন্দোলন একটা পরিণত হয় জোট নিরপেক্ষ, তাহলে যেটাকে আমরা বলছি পরবর্তীকালে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলা হয়। এই জোট নিরপেক্ষতার নীতি বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যদি আমরা সংক্ষেপে ন্যামই বলি বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে প্রথম দিকে কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে অবস্থাটা আমরা আলোচনা করলাম, তাহলে এই যে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট জোট নিরপেক্ষ, এটা কিন্তু 50-এর দশকে আমরা দেখতে পারি যে এটার একটা শুরু হয়, যেটা পরবর্তীকালে 50 দশকের পরে 60-এর ওই পিরিয়ডটাতে নেহেরু, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তারপরে যুগোস্লাভিয়ার মার্শাল টিটো,
তারপরে মিশরের আবদেল গামাল নাসের, তারপর ইন্দোনেশিয়ার সুকর্ণ, এদের উদ্যোগে এই জোট নিরপেক্ষতার সূচনা হয়। তাহলে এই জোট নিরপেক্ষতা একটা কর্মসূচি গ্রহণ করা হয় যেটা পরবর্তীকালে একটা আন্দোলনের পর্যায়ে পৌঁছায়। মানে জোট নিরপেক্ষ যে নীতিটা, সেটা আমি আসছি একটু পরে, সেটা কিন্তু আস্তে আস্তে আন্দোলনের পর্যায়ে পৌঁছায় এবং প্রচুর দেশ জয়েন করে। এই জোট নিরপেক্ষতা নীতিটাকে কিন্তু আমেরিকা বা কোনো দুটো গ্রুপ শক্তি কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয় না। তারা মনে করে এই জোট নিরপেক্ষ আন্দোলন কী করবে, তারা তো মহাশক্তিধর। তাহলে এইরকম একটা অবস্থা আস্তে আস্তে জোট নিরপেক্ষ নন অ্যালাইনমেন্ট ডেভেলপ করে একটা আন্দোলনে পরিণত হয়, যেটাকে আমরা বলছি এই ন্যাম। তাহলে যেমন এটার আমি একটু আগে বললাম নেহেরুর এটা মস্তিষ্ক জওহরলাল ভারতের প্রধানমন্ত্রী। এবার যদি আমরা খুব সংক্ষেপে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের একটা মিনিংটা বোঝার চেষ্টা করি, তাহলে তাদের নীতি পলিসিগুলো কী ছিল। তাহলে এই যে যেটা আমি এর আগেও বলেছি যে এই কিছু রাষ্ট্র, কিছু দেশ, তারা দুপক্ষে কোনো পক্ষেই যোগদান করবে না, তাদের সঙ্গে একটা নিরপেক্ষ কি বলবো নিরপেক্ষ স্বাধীনতা বজায় রেখে তারা সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা যদি আমরা এইভাবে দেখি যে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ ইউএসএ, সোভিয়েত, যদি আমরা এইখানে ধরি জোট নিরপেক্ষ নন অ্যালাইনমেন্ট মানে বা ন্যাম বলি যদি আমরা, এরা কি করবে, এর সঙ্গেও এর শিবিরে যোগদান করবে না, আবার এর শিবিরে যোগদান করবে না, কিন্তু এদের সঙ্গেও সম্পর্ক যেমন রাখবে, এদের সঙ্গেও সম্পর্ক রাখবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই নন অ্যালাইনমেন্টভুক্ত দেশগুলো ডিরেক্টলি সোভিয়েটে যাবে না বা রাশিয়া থেকেও যাবে না, কিন্তু তাই বলে এদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ সেটাও নয়, আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ সেটাও নয়। তারা এদের সঙ্গে যেমন সমবন্ধুত্ব রাখবে, তেমন এদের সঙ্গে সমবন্ধুত্ব রাখবে। আর এরা কি ফাইট করছে করুক, এটা নিয়ে এদের মাথা ব্যথা নেই, বা এদের ফাইটের মধ্যে, লড়াইয়ের মধ্যে এরা কোনো ইন্টারফেয়ারও করবে না। এটা হচ্ছে নন অ্যালাইনমেন্টের মূল আমরা সংক্ষেপে বলতে পারি। এবার যদি আমরা দেখি এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট যে এটা শুরু কোথা থেকে হলো, 1955-এ যে এপ্রিল মাসে তোমার না পঞ্চশীল নীতি একটা ঘোষণা করা হয়। এই পঞ্চশীল নীতিটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই পঞ্চশীল নীতি কিন্তু পরীক্ষায় দেয়। এই পঞ্চশীল নীতি এটা কি হয়, ভারত তিব্বতের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 1954 এপ্রিল মাসে। ধরো এপ্রিলে কি হয়, ইন্দো ভারত তিব্বতের মধ্যে একটা চুক্তি হয়, প্যাক্ট হয়। এই ভারত তিব্বতের চুক্তি, এই চুক্তিটাই 5টি নীতি সেখানে স্থির করা হয়। এই 5টি নীতি কিন্তু পঞ্চশীল নীতি নামে পরিচিত। তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব দেওয়া হয় পঞ্চশীল নীতি কি, বা বলা হয় যে পঞ্চশীল নীতির যে কোনো দুটি এসিকিউ বিশেষত দেয় যে দুটি নীতির কথা উল্লেখ করো। তাহলে যদি আমরা পরপর দেখে নেই পঞ্চশীল নীতিগুলো কি বলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র, নাম্বার 1 নীতিগুলো আমি আলোচনা করি, সংক্ষেপে বলি, প্রত্যেকটা রাষ্ট্র কি করবে, তাদের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে চলবে। তার মানে প্রত্যেকটা রাষ্ট্র কি করবে, যে তাদের মধ্যে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখবে বা থাকবে বলতে পারি আমরা। সেকেন্ডলি বলতে পারি, দ্বিতীয়ত, কেউ কাউকে আক্রমণ করবে না, যেটা আমরা সংক্ষেপে বলতে অনাক্রমণ। কোনো দেশকে আক্রমণ করবে না, এটা সেকেন্ড একটা পঞ্চশীল নীতির সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট বলছে অন্য কোনো রাষ্ট্রের কি বলবো এটাকে, অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে। যদি বলা যায় ভারত তিব্বতের বিষয়ে হস্তক্ষেপ করবে না, তিব্বত ভারতের বিষয়ে হস্তক্ষেপ করবে না, অভ্যন্তরীণ বিষয়। আবার সেকেন্ড পার্টে যে অনাক্রমণ যেটা বলছি, ভারত তিব্বতকে তিব্বত ভারতকে আক্রমণ করবে না, এরকম বিষয়টা আর কি। 4 নম্বর বলা হচ্ছে যে ক্ষমতা ও পারস্পরিক সহাবস্থান থাকবে। মানে তোমার ক্ষমতা তোমার কাছে, আমার ক্ষমতা আমার কাছে, আমার বেশি থাক কম সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা কম বেশি ক্ষমতা যেটাই হোক না কেন, আমরা কি করব, পারস্পরিক সহাবস্থান করে থাকব। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বলা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান।
কেউ কারো মানে পিসফুল আমরা একটা এক্সিস্টেন্স করব। তাহলে এই যে 5টা পঞ্চশীল নীতি এইটার বেসিসেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা মানে আন্দোলিত হয়। এবার যদি আমরা দেখি যে পরবর্তীকালে সেকেন্ড পার্টে যে 1955 বাদুং সম্মেলন, এটা তোমাদের পরীক্ষা খুব দেয়, বাদুং সম্মেলন। এই বাদুং সম্মেলনে এশিয়া মহাদেশে 14টা দেশ প্রথমে মিলিত হয়। সেখানে কি বলে নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে কি কি সিদ্ধান্ত মোটামুটি বলা আগ্রাসী সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, বর্ণবৈষম্য প্রভৃতির বিরুদ্ধে একত্রে সংগ্রাম করবে। এই যে বাউদিং সম্মেলন ইন্দোনেশিয়ার রাজধানী বাউদিংয়ে হয় 1955-এ, সেটা এপ্রিল মাসের 18 থেকে 14 তারিখের মধ্যে এটা হয়, সম্মেলনটা হয়। এই বাদুং সম্মেলন কিন্তু যেটা ন্যামের আর কি নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের মানে স্টার্টিং প্রথম ওইখান থেকেই মূলত শুরু হয়। যেটা 1950 যেটা একটু আগে বললাম যে 1954-এ যে ভারত তিব্বতের মধ্যে যে পঞ্চশীল নীতি হয়েছিল, তারপরে বাদুং সম্মেলন হয় 1955-এ। এই 55-এ বাদুং সম্মেলনে ইন্দোনেশিয়ার রাজধানী বাদুংয়ে মানে অনেকগুলো নীতি ঘোষণা করা হয়। এই বাদুং সম্মেলনের যে সিদ্ধান্ত হয় সেটাই পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে নন অ্যালাইনমেন্টের বা জোট নিরপেক্ষতার মূল নীতি এবং লক্ষ্য। তাহলে এই বাদুং সম্মেলনে কিন্তু কি হয় যে এশিয়া আফ্রিকা থেকে প্রায় 29টা দেশ যোগদান করে। এশিয়া আফ্রিকা প্রথমে যেমন ধরতে পঞ্চশীল থেকে আমরা দেখতে 14টা দেখতে পেয়েছিলাম। প্রথমে যেটা বাদুং সম্মেলন আগে এপ্রিল মাসে হয় প্রথম দিকে, সেটা হচ্ছে 14টা দেশ ছিল। আবার বাদুং সম্মেলন 1955 এপ্রিলের শেষের দিকে হয়, সেখানে দেখা চলে আসে 29টা দেশ। দেখো দেশের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এই যে এখানে কি হয়, এখানে একটা বড় উল্লেখযোগ্য ঘটনা ঘটে যে চীনের প্রধানমন্ত্রী ঝৌ এন লাই তিনি কিন্তু বাদুং সম্মেলনে আসেন, বাদুং যোগদান করেন। এটা একটা ইম্পর্টেন্ট। এখানে বাদুং সম্মেলনে মোটামুটি 10টি নীতি গ্রহণ করা হয়, যেটা পরবর্তীকালে তোমার নন অ্যালাইনমেন্টের মূল উদ্দেশ্য এবং নীতি হিসেবে দাঁড়ায়। যদি আমরা সংক্ষেপে দেখি বাদুং সম্মেলনের যে পরবর্তীকালে যেটা ন্যামের মূল নীতি হিসেবে দাঁড়ায় বা উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, সেটা যদি আমরা সংক্ষেপে একটু আলোচনা দেখে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বাদুং সম্মেলনের পরে 1961-এ তারপরে সম্মেলন হয়, যেটা কায়রো সম্মেলন, প্রথম সম্মেলন হয় কায়রো সম্মেলনে। এই কায়রো সম্মেলনে 5টি নীতি অনুসরণ কথা ঘোষণা করা হয়। কি কি হয় বলা হচ্ছে যে শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে এবং স্বাধীন নীতি অনুসরণ করতে পারবে একটা। সেকেন্ড, আমরা বলতে পারি প্রত্যেক দেশ জাতীয় মুক্তি আন্দোলনে মানে যে দেশগুলো স্বাধীন হতে চাইছে সেই দেশগুলোকে সমর্থন করবে, কারণ তখন অনেক দেশ উপনিবেশের আন্ডারে ছিল, বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশে। তারপরে আরেকটা বলা হচ্ছে থার্ড, বৃহৎ কোনো শক্তিবর্গ মানে আমেরিকা রাশিয়ার শক্তিবর্গের সঙ্গে কোনো সামরিক জোটে থাকবে না। মানে জোট নিরপেক্ষ দেশগুলো কখনোই বৃহৎ শক্তি যে সামরিক জোটগুলো ন্যাটো ওয়ারশো ওগুলোর মধ্যে থাকবে না, পরিষ্কার বলা হলো। বা আরেকটা যেমন ফোর্থ, কোনো সামরিক ঘাঁটিও স্থাপন করবে না বা করতে দেবেও না। বিষয়টা এরকম, যদি আমেরিকা চায় যে সামরিক ঘাঁটি সেটা করতে দেবে না যদি সে জোট নিরপেক্ষ দেশ হয়। তারপর বলা হচ্ছে কোনো দেশ দ্বিপাক্ষিক, ধর জোট নিরপেক্ষ দেশের মধ্যে কোনো দেশ পারস্পর একটা সামরিক চুক্তি বা আঞ্চলিক কোনো সামরিক জোট থাকে বা দুটো দেশের মধ্যেই, ধরো ভারত সঙ্গে বাংলাদেশে রয়েছে, যারা নন অ্যালাইনমেন্টের মধ্যে রয়েছে, সেই দেশগুলোর মধ্যে কি করবে যে একটা সামরিক জোট থাকবে, তবে সেই জোট আবার বৃহৎ শক্তির সঙ্গে যোগ দেবে না। মানে সোজা কথা বলতে পারি নন অ্যালাইনমেন্টের মধ্যে যদি দুটো দেশ সামরিক জোট করতে পারে, দুটো দেশ সামরিক জোট করলো, কিন্তু এই জোটটা আবার বড় জোটের সঙ্গে যোগ দেবে না, এটা কিন্তু বলা হলো। আরেকটা বৃহৎ শক্তিবর্গের, এবার যে বৃহৎ শক্তিবর্গ মানে আমেরিকা রাশিয়ার সঙ্গে আমরা কোনো লড়াইও যাব না, যুদ্ধও যাব না। মোটামুটিভাবে এই 5টি নীতি কায়রো সম্মেলনে অনুসরণ করা হয়। এরপরে যদি আমরা
মোটামুটিভাবে এই ন্যামের বা নন অ্যালাইনমেন্টে যদি আমরা উদ্দেশ্যটা একটু দেখি নেই ছোট্ট করে, তাহলে আমরা কি দেখব যে বলা আছে উদ্দেশ্যগত দিক থেকে এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম উদ্দেশ্য ছিল বৃহৎ শক্তি জোট। বৃহৎ শক্তি জোটের রাজনীতি বা পরস্পরের বিরোধ যেটাই থাক না কেন, এই বিরোধের মধ্যে তারা ঢুকবে না। সেকেন্ডলি বলছে সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে। যদি আমেরিকা বা রাশিয়া সাম্রাজ্যবাদী কোনো কার্যকলাপ করে তার বিরুদ্ধে তারা প্রোটেস্ট করবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট স্বাধীনতা, সার্বভৌমিকতা। প্রত্যেকটা জোট নিরপেক্ষ দেশের স্বাধীনতা, সার্বভৌমিকতা এবং ভৌগোলিক অখণ্ডতা, মানে আমার যে ভৌগোলিক এরিয়া রয়েছে সেটাকে কি করবে, সেটাকে সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকবে, যাতে অন্য কেউ আক্রমণ করতে না পারে। তারপর কি করবে, বর্ণ বৈষম্য, যে একটুকে বললাম, উপনিবেশিকতাবাদ বা আধিপত্যবাদ, মানে আমি আমার এরিয়া প্রসারিত আধিপত্যবাদ, এগুলোর বিরুদ্ধে কি করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এটা একটা গেল। আর একটা বড় হচ্ছে নিরস্ত্রীকরণ। আমরা জানি নিরস্ত্রীকরণ মানে অস্ত্র নতুন, মানে যেটা বলা হচ্ছে আণবিক অস্ত্র তৈরি করা বা বড় বড় অস্ত্র তৈরি না করে সেই অস্ত্রগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেওয়া বা সেটাকে সীমিত করে রাখা, মানে অস্ত্রের ব্যবহার না করা। মানে আমি নিরস্ত্রীকরণ অবস্থায় থাকবো বা আমার কাছে কোনো অস্ত্র থাকবে না, এরকম বিষয়টা। তোমরা দেখবে এই সঙ্গে একটা বলি যে ভারত চীনের, তোমরা জানো যে ভারত চীনের রিসেন্ট একটা গালওয়ানের যুদ্ধ হলো, সেখানে একটা বলা আছে যে ওই বাউন্ডারি লাইনে যে একটা নির্দিষ্ট বার দেওয়া আছে যেখানে কোনো সৈন্যই অস্ত্রহীন অবস্থায় তারা যাবে। বাউন্ডারি যে বর্ডার লাইন, দুপাশ থেকে এত কিলোমিটার পর্যন্ত কেউ কোনো সিকিউরিটি দ্বারা, ভারতের বিএসএফ বা আইটিবিজি যারা বর্ডারে রয়েছে, চীনের যারা বর্ডার রয়েছে, তারা নির্দিষ্ট এরিয়াতে তারা কিন্তু অস্ত্র নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, এটা চুক্তিতে বলা আছে। কিন্তু তবুও তোমরা রিসেন্ট জানো যে চীন কী করেছিল, গোপনভাবে অস্ত্র নেয়নি, কিন্তু এক ধরনের ধারালো লাঠির মধ্যে সেই তারকাটা বেঁধে সেটা নিয়ে ভারতের সৈন্যদের হত্যা করেছিল গোপনভাবে। তো যাই হোক, এটা একটা প্রসঙ্গক্রমে বললাম আমি। যে বিষয়টা আছে তাহলে কোনো নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবে বা নিরস্ত্রীকরণের প্রতি সমর্থন করবে বা নিরস্ত্রীকরণ নিয়ে বিষয়টা প্রসার করবে। আর একটা বলা আছে বল প্রয়োগের বিরুদ্ধে তারা কি করবে। কেউ যদি কোনো রাষ্ট্রকে বল প্রয়োগ করতে চায় বা বল প্রয়োগের হুমকি দেয়, থ্রেট দেয়, সেই থ্রেটটাকে তারা কি করবে, বিরুদ্ধে প্রতিবাদ করবে। তারপর আর একটা বলা আছে যে আধুনিক ব্যবস্থার পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতার বাতাবরণ তৈরি করবে। অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতার পদ অনুসরণ করবে বা একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা করবে এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো। আর যেটা বলা আছে লক্ষ্যে যে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে আরও বেশি শক্তিশালী করবে এবং এটাকে আরও বেশি ডেমোক্রেটাইজ করতে হবে, গণতন্ত্রীকরণ, মানে আমেরিকা যাতে তার প্রতি অঙ্গুলের ইউএনও না চলে সেই ব্যাপারটাকে প্রোটেস্ট করা এবং গণতন্ত্র সম্মত হওয়া, মানে ইউএনওকে আরও শক্তিশালী করে গণতন্ত্রীকরণ করা, এটা ছিল জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির একটা প্রধান লক্ষ্য। এবং মোটামুটিভাবে বললাম, আরেকটা যেটা বলতে পারি আমরা যে বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক যে ব্যবস্থাটা রয়েছে, এই বিরোধগুলোর কি করা যাবে, এই বিরোধ ঘটানো থেকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলোকে আস্তে আস্তে হ্রাস করতে হবে বা কমাতে হবে, বা পরোক্ষে বলতে পারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে জাতিপুঞ্জের ন্যামের নন অ্যালাইনমেন্টের একটা মূল উদ্দেশ্য বা জোট নিরপেক্ষতার একটা মূল উদ্দেশ্য। এবার তাহলে এই যে আমি মোটামুটিভাবে উদ্দেশ্য লক্ষ্যগুলো বললাম যে জোট নিরপেক্ষতার, হ্যাঁ, এবার যদি আমরা এই জোট নিরপেক্ষতা নিয়ে কিন্তু বিভিন্ন সম্মেলন বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে। 1955-এর 61 থেকে শুরু হয়, যে এখনও পর্যন্ত যদি আমরা ধরি 1919 সাল পর্যন্ত প্রায় 18টা সম্মেলন হয়েছে। 2019 সাল পর্যন্ত প্রায় 18টা সম্মেলন হয়েছে। তো প্রত্যেকটা বিভিন্ন সম্মেলনে বিভিন্ন রকম জায়গায় হয়েছে এবং সেটা কি হয়, আস্তে আস্তে দেশের সংখ্যাগুলো বেড়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তা এই সম্মেলনগুলো দেখবে তোমাদের বইয়ে প্রত্যেকটা আলাদা করে সেপারেট করে আলোচনা করা আছে, কোন সম্মেলনে কে রাষ্ট্রপতি ছিলেন বা কে সভাপতি ছিলেন, কোথায় হয়েছে, কোন ডেটে হয়েছে, তারপরে কি কি আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ প্রশ্ন আসে তোমাদের, যে ধরো বলে দিল যে একাদশ সম্মেলনে কোথায় হয়েছিল, এর সভাপতি কে ছিলেন, সেইখানে কী কী আলোচনা হয়েছিল, এরকম এমসিকিউ বা এসিকিউ। কাজে তোমাদের এই যে সম্মেলনগুলোর যে বই রয়েছে, যে কোনো টেক্সট বই পাবে দেখবে, সেগুলো কিন্তু ভালো করে তোমাদের, বিশেষ করে সম্মেলনের স্থান, সম্মেলনের ডেটটা অনেক সময় দেয়, প্লাস হচ্ছে সম্মেলনের মূল কী সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল, এই নন অ্যালাইনমেন্ট, এগুলো কিন্তু ভালো করে স্টাডি করবে, কারণ এখান থেকে প্রচুর অবজেক্টিভ আসে। তো যাই হোক, আমি যদি বর্তমানে যে একটা বলি যে এখনও পর্যন্ত কনফারেন্স 1919 সাল পর্যন্ত যে তোমার 18টা সম্মেলন হয়েছে। লাস্ট 2019 সালে সম্মেলন হয় বাকু বলে একটা জায়গায়, ঠিক আছে। এখানে 18টা, এখানে প্রায় 120টা দেশ অংশগ্রহণ করে, লাস্ট এটা কনফারেন্স হয়। সেখানে দেখো প্রথমে যদি আমরা দেখি তাহলে সেখানে ছিল প্রথমে যেটা ইয়েতে ছিল 14টা দেশ, তারপর 29টা দেশ, এরকম দেশের সংখ্যা ক্রমশ কিন্তু জোট নিরপেক্ষতায় বাড়তে থাকে। এই যে বিষয়টা আমি বললাম যে সম্মেলনগুলো যদি আমরা আলোচনা করি পর তাহলে দেখবো সেখানে কী কী সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, ঠিক আছে। এবার এই যে তার জোট নিরপেক্ষতা আন্দোলন বিশাল পর্যায়ে পৌঁছে গেল, দেখা গেল যে এর মধ্যে একটা বড় ঘটনা হলো 1991-এ সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে গেল, হয়ে রাশিয়া হয়ে গেল। মানে সোভিয়েত ইউনিয়ন পতন যখন হয়ে গেল তখন কিন্তু দ্বিমেরু কেন্দ্রিকতা রাজনীতিটা শেষ হয়ে গেল। তার মানে রাশিয়া তো থাকলোই না। এই দুটো মেরু যখন ছিল, ইউএসএ, রাশিয়া, সোভিয়েত, এই সোভিয়েত বা ইউএসএসআর বলতে পারি আমরা, এই ইউএসএসআর কিন্তু ভেঙে গেল। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমার একটা মেরুই কিন্তু থাকলো। যখনই সোভিয়েত ভেঙে গেল তখনই দ্বিমেরুকতার রাজনীতিটা কিন্তু আস্তে আস্তে অবসান হয়ে গেল, আমরা বলতে পারি, যেটা হচ্ছে 1991-এর পরে। তাহলে ইউএসএসআর পরে এই দ্বিমেরুকতা একটা কারণ হতে পারে, দ্বিমেরুকতা রাজনীতি শেষ হয়ে যাওয়ার। আরেকটা হতে পারে, আরেকটা এটা কারণ হচ্ছে যে সাম্রাজ্য, মানে এই ইউএসএর যে কন্ট্রোলটা, মানে সদস্য শিবির কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছিল। মানে সদস্যদের মধ্যে যেহেতু জোট নিরপেক্ষতা ডেভেলপ করে গেল, ন্যাচারালি অনেক দেশ এখান থেকে জোট নিরপেক্ষতা অংশগ্রহণ করে শুরু করলো, যেহেতু অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালগুলো ভালো, অনেকে সেখানে চলে গেল। ফলে এই দেশের আস্তে আস্তে অনৈক্য দেখা দিল বা কন্ট্রোলটা আস্তে আস্তে ভেঙে গেল। তার মানে আমরা বলতে পারি যে জোট নিরপেক্ষতারা, মানে সরি, এই বাইপোলারিজমটা আস্তে আস্তে শেষের দিকে গেল। এবার এই জোট নিরপেক্ষতা আন্দোলনটাই কিন্তু কারণ এই বাইপোলারিজমটা ধ্বংস হয়ে যাওয়ার। তাহলে এই জোট নিরপেক্ষতা আন্দোলনের ফলে বা বিভিন্ন কারণে বাইপোলার সিস্টেমটা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে আস্তে আস্তে বাইপোলার সিস্টেমটা শেষ হয়ে যায়। তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো বাইপোলারিজমের পরে বাইপোলারিজম সিস্টেমের পরে আমরা ইউনিপোলারিজম সিস্টেম চালু হয়ে গেল, যেটা হচ্ছে তাহলে একটাই অক্ষ থাকলো, আমার একটাই মেরু থাকলো, টিকে থাকলো। এই একটা মেরু যখন টিকে থাকা, এই একটা মেরু টিকে থাকাটাকে আমরা বলছি ইউনিপোলারিজম বা এক মেরুকরণ। যদি আমরা এক মেরুকরণটা একটু সংক্ষেপে দেখে নেই তাহলে কি দেখব যে এই এক মেরুকরণ হচ্ছে দ্বিমেরুকরণের পরবর্তী যে এক মেরু রাজনীতির সৃষ্টি হলো। তার মানে একটা তো আমার মেরু মুছে গেল, ন্যাচারালি আমার একটাই মেরু থাকলো। তাহলে হয় আমাকে আবার জোট নিরপেক্ষতা, তোমরা বলতো জোট নিরপেক্ষতা রয়েছে কি, জোট নিরপেক্ষতা আমার ওটা কোনো শিবির নয় কোনো, তুমি এখানে থাকতে পারো এই আর নাও থাকতে পারো, কোনো বাধ্য নয়। তোমার যদি ভালো লাগে নীতি আদর্শ তুমি জোট নিরপেক্ষতা থাকতে পারো, কিন্তু তাই বলে ওটা কিন্তু ইউএসএ বা ইউএসএর মতো বা রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মতো কিন্তু কোনো শিবির নয়। ফলে তুমি যদি আমেরিকার দিকে যাও জোট নিরপেক্ষ না গিয়ে, তাহলে তুমি একটা মুখী হয়ে দাঁড়াচ্ছে। তাহলে যখনই 1991-এর পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পতন হলো,
তার বা বলতে পারি গলফ ওয়ার হয়েছিল, না গলফ ওয়ার 1 এবং গলফ ওয়ার 2। এই গলফ ওয়ার 1 এবং গলফ ওয়ার 2, বা বলতে পারি যে গলফ ওয়ার 2-তে পরে সাদ্দাম হোসেন, ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যু হয়, তোমার নাম ছিল সাদ্দাম হোসেন। তার মৃত্যুর পরে বা গলফ ওয়ার 1-2-র পরে কি হয় যে আন্তর্জাতিক ব্যবস্থায় একটা অতি বৃহৎ শক্তির প্রাধান্য দেখা যায়। এই অতি বৃহৎ শক্তিটাই হচ্ছে আমেরিকা, যেটা বর্তমান কালেও রয়েছে। এই আমেরিকা মানে আমরা মহাশক্তিধর একটা রাষ্ট্র আমরা বলতে পারি। এই মহাশক্তিধর রাষ্ট্র তারা যতটা পারে তাদের দিকে বিভিন্ন দেশগুলোকে টেনে আনার চেষ্টা করছে। তাহলে যেটা আমরা আগে বাইপোলারিজম দেখেছিলাম, মাল্টিপোলারিজমে দেখেছিলাম যে বিভিন্ন দিকে যাওয়ার, সেটা কিন্তু তাহলে আমার রাস্তা থাকলো একটাই। বর্তমান বিশ্বে আমরা যদি ভেরি রিসেন্টও দেখব যে আমেরিকার কর্তৃত্বটা বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে। তাহলে আমেরিকাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই বিশ্ব রাজনীতি বর্তমানে আবর্তিত হচ্ছে। তাহলে এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ইউনিপোলারিজম সিস্টেম। তাহলে এইটা গেল আমাদের মোটামুটিভাবে একটা যে বাইপোলারিজম, ইউনিপোলারিজম, মাল্টিপোলারিজম সম্পর্কে আলোচনা। তবে তোমাদের এক্ষেত্রে যেমন যেটা আমি একটু আগে বলেছিলাম জোট নিরপেক্ষতা, এই জোট নিরপেক্ষতা বিভিন্ন সম্মেলনের কথাগুলো, এই সম্মেলনগুলোর মধ্যে তোমাদের যেটা বলছিলাম যে বই তোমরা দেখে নেবে, এই বিভিন্ন সম্মেলনের ইয়ে আছে। তবুও আমি দুই একটা তোমাদের ডেটা লাস্ট দিক থেকে ডেটা আমি তোমাদের বলছি। যেমন ধরো আমি যদি বলি যে লাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট সম্মেলনের কথা, যেমন 2016 সালে কি হয়, ভেনেজুয়েলায় এই সম্মেলনটা হয়। এই সম্মেলনে কি হয়, 120টা দেশ অংশগ্রহণ করে। এই 120টা দেশে অংশগ্রহণ করে। এখানে মূল কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমি যদি খুব সংক্ষেপে দেখি, যেমন সন্ত্রাসবাদ দূরীকরণ। এটা একটা বড় সমস্যা বর্তমান ওয়ার্ল্ডের চ্যালেঞ্জ, একটা সন্ত্রাসবাদ, টেরোরিজম। এই সন্ত্রাসবাদ দূরীকরণ, পারমাণবিক অস্ত্র নিয়ে তো একটা ভয়ের ভীতির ব্যাপার রয়েছে। পারমাণবিক অস্ত্র এই টেস্ট করছে, ও টেস্ট করছে, একটা এই পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে একটা বড় সমস্যা রয়েছে। আমি বলছি আমার কাছে পরমাণু বোমা নেই, কিন্তু আমি লুকিয়ে রাখছি, আমি ভয় দেখাচ্ছি এটা আমার কাছে আছে। তাহলে হয় তোমাকে ড্যামেজ করতে হবে, না হলে তুমি তৈরি করবে না। তো এই যে নিরস্ত্রীকরণ বিষয়টা নিয়ে আলোচনা হয়। তারপরে অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন দেশের মধ্যে। তারপরে এখন তোমার জানো যে অবস্থা যে আমাদের যে পরিবেশ জলবায়ু সংক্রান্ত একটা বিশাল সমস্যা রয়েছে, সারা বিশ্ব এটা নিয়ে ভাবছে। এগুলো নিয়ে আলোচনা হয় যে যদি হিমশৈল গলে গেলে কী অবস্থা দাঁড়াবে, বিশ্বে উষ্ণায়ন হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয় 2016 সালে। আবার যদি আমি আরেকটা যদি দেখি, ধরো মাঝখান থেকে যদি আমরা একটা দেখি যে যেমন ধরো 1992-তে 10ম সম্মেলন হয়। এই 10ম সম্মেলনে কি হয়, যে 10ম সম্মেলনটা হয় জাকার্তা, হয় যুগোস্লাভিয়ায়। সেখানে যেমন উপসাগরীয় যুদ্ধ, সন্ত্রাসবাদ একটা রয়েছেই, এগুলো নিয়ে আলোচনা হয়, আণবিক অস্ত্র নিয়ে আলোচনা হয়। তারপরে যদি আমরা এবার ধরো দেখে নেই, মোটামুটিভাবে যদি আমরা বিভিন্ন দেশ দেখে নেই, যে বিভিন্ন সময় দেখতে পারবো বিভিন্ন দেশের সংখ্যাটার জন্য নিরপেক্ষতা আন্দোলনে বেড়ে গেছে। যাই হোক, এই বিস্তারিত বিষয়টা কোন সময় কোন জোটে কোন সময় কোথায় সম্মেলনগুলো হয়েছে, এই জোট নিরপেক্ষতায় কিন্তু এই সম্মেলনগুলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের একটু আগে বললাম যে প্রচুর পরিমাণে অবজেক্টিভ এখান থেকে আসে, কোন সম্মেলন কোথায় হয়েছে, ডেট, টাইম ইত্যাদি অবশ্যই মনে রাখবে। এবং সবচেয়ে বড় বিষয় আছে, এটা বিস্তারিত তোমরা বই দেখে নেবে। হ্যাঁ, আমি জাস্ট দু একটা সংক্ষেপে বললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, বইটা ভালো করে দেখবে। আর তোমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটাতে প্রচুর অবজেক্টিভস রয়েছে। সেই অবজেক্টিভসগুলো প্রত্যেকটা ফুল ফর্ম এবং প্রত্যেকটা ডেট টাইম মনে রাখবে। ঠিক আছে, বইটা ভালো করে পড়ো, টেক্সট বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।